বাজার, ব্র্যান্ড আর প্রতিযোগিতা এই শব্দগুলো কিন্তু শুধু অর্থনীতির মোটা মোটা বইয়ের পাতায় আটকে নেই। সত্যি বলতে আমাদের রোজকার জীবনে আমরা সকালে যে টুথপেস্টটা ব্যবহার করি বা যে ফোন প্ল্যানটা রিচার্জ করি তার সবকিছুর পেছনেই কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। আজ আমরা এই নিয়মগুলোকে একদম সহজ করে বুঝব আর দেখব কিভাবে বড় বড় কোম্পানিগুলো আমাদের পছন্দের ওপর প্রভাব ফেলে। তো চলুন আজ আমরা এই বাজারের গোলকধাঁধায় একটা সফর করি। শুরু করব একেবারে গোড়ার কথা দিয়ে, বাজার জিনিসটা আসলে কি। তারপর দেখব প্রতিযোগিতা কিভাবে কাজ করে, কোথাও বিক্রেতার ছড়াছড়ি তো কোথাও আবার একজনই রাজা। এরপর আমরা ডুব দেব ব্র্যান্ডের দুনিয়ায়, জানব কেন কিছু কোম্পানি এত প্রভাবশালী হয়ে ওঠে। আর সব শেষে বোঝার চেষ্টা করব এই পুরো খেলায় আমাদের সাধারণ ক্রেতার ক্ষমতা ঠিক কতটা। চলুন শুরু করা যাক। বেশ, তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে। বাজার বা মার্কেট বললেই আমাদের চোখে কি ভাসে? হয়তো পাড়ার সবজির মন্ডি বা বড় কোনো শপিং মল, তাই না? কিন্তু অর্থনীতির চোখে বাজার মানে আরও অনেক কিছু। আপনার ফোনের অ্যাপে খাবার অর্ডার করা থেকে শুরু করে অনলাইনে সিনেমার টিকিট কাটা পর্যন্ত সব কিছুই আসলে এক একটা বাজার। চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক। একটা জিনিস ভেবে দেখুন তো, আপনার টুথপেস্ট, আপনার মোবাইল রিচার্জ প্ল্যান আর আপনার ট্রেনের টিকিট, এই তিনটে জিনিস কেনার অভিজ্ঞতা কি একই রকম? একদমই না। টুথপেস্ট কিনতে গেলে দেখবেন দোকানে 10টা ব্র্যান্ড সাজানো আছে, কিন্তু ট্রেনের টিকিট বিকল্প তো প্রায় নেই বললেই চলে। এই যে এত তফাৎ, এর আসল কারণটা কি বলুন তো? এটাই লুকিয়ে আছে বাজারের গঠনের মধ্যে। বাজার হতে গেলে কিন্তু ইটকাঠ পাথরের একটা বিল্ডিং বা জায়গা হতেই হবে এমন কোনো কথা নেই। অর্থনীতিতে বাজার হলো এমন একটা ব্যবস্থা যেখানে ক্রেতা আর বিক্রেতা এক জায়গায় আসে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে, এবং কোনো জিনিসের দাম আর পরিমাণ নিয়ে একটা রফা করে। সেটা আপনার এলাকার সবজি বাজারও হতে পারে, আবার অ্যামাজন বা জোম্যাটোর মতো অনলাইন প্ল্যাটফর্মও হতে পারে। আসল কথা হলো লেনদেন। যেহেতু সব বাজার একরকম নয়, তাই অর্থনীতিবিদরা বাজারকে একটা বর্ণালী বা স্পেকট্রামের মতো করে দেখেন। ভাবুন তো, একটা লম্বা স্কেল, যার এক প্রান্তে আছে এমন বাজার যেখানে অগুন্তি বিক্রেতা, কম্পিটিশন মারাত্মক, আর ঠিক তার উল্টো দিকে আছে এমন একটা পরিস্থিতি যেখানে বিক্রেতা মাত্র একজন। চলুন এই দুই চরম প্রান্তকে আগে ভালো করে চিনে নিই। এই দেখুন বাজারের দুটো একেবারে বিপরীত ছবি। একদিকে আছে পারফেক্ট কম্পিটিশন বা নিখুঁত প্রতিযোগিতা। এখানে এত এত বিক্রেতা যে কোনো একজন একা দামের ওপর প্রভাব ফেলতেই পারে না। যেমন ধরুন গমের বাজার। এখানে কৃষকরা হলেন প্রাইস টেকার, বাজার যে দামটা ঠিক করে দেবে সেটাই তাদের মেনে নিতে হবে। আর ঠিক তার উল্টো দিকে আছে মনোপলি বা একচেটিয়া বাজার, যেখানে বিক্রেতা মাত্র একজন। যেমন ধরুন ইন্ডিয়ান রেলওয়েজ। এখানে ওরাই দাম ঠিক করে, তাই ওরা হলো প্রাইস মেকার। সত্যি বলতে এই পারফেক্ট কম্পিটিশন জিনিসটা অর্থনীতির বইয়ের পাতাতেই বেশি দেখা যায়। বাস্তবে এটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ভারতের কোনো বড় আনাজ মান্ডির কথা ভাবুন। একজন গম চাষি কি সেখানে গিয়ে বলতে পারবেন, আমি আমার গম বাজারের থেকে বেশি দামে বেচব? না, পারবেন না। কারণ তার মতো হাজার হাজার বিক্রেতা সেখানে আছে। তাকে বাজারের চলতি দামটাই মেনে নিতে হবে। আর মনোপলি হল ঠিক এর উল্টো। এখানে বিক্রেতা মাত্র একজন, যিনি পুরো বাজারের যোগান নিয়ন্ত্রণ করেন, এবং তার পণ্যের কাছাকাছি কোনো বিকল্পই নেই। এই ক্ষমতার কারণেই ইন্ডিয়ান রেলওয়েজের মতো সংস্থা প্রাইস মেকার হতে পারে। ওরা চাইলে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিটের দাম কম রাখতে পারে, আবার অন্যদের জন্য বেশি। এই জিনিসটাকেই বলে প্রাইস ডিসক্রিমিনেশন। কিন্তু বাস্তব দুনিয়া তো আর সাদা কালো নয়, তাই না? বেশিরভাগ বাজারই ওই দুটো চরম অবস্থার মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, আর এখানেই জন্ম হয় ব্র্যান্ডের দুনিয়ার। এই বাজারটাকেই আমরা বলি মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। সাবানের বাজারের কথা ভাবুন তো। এখানে বিক্রেতা অনেক, লাক্স, ডাভ, লাইফবয়, কত কি। কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিজেদেরকে আলাদা প্রমাণ করার চেষ্টা করে। কেউ বলে তাদের সাবান মাখলে ত্বক নরম হবে, কেউ বলে সব জীবাণু মরে যাবে। জিনিসগুলো আসলে একই ধরনের, কিন্তু ব্র্যান্ডিং আর বিজ্ঞাপনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করে, যেটা শুধু দাম দিয়ে হয় না। এখানেই তো বিজ্ঞাপনের আসল খেলা। কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে, যেটাকে বলা হয় সেলিং কস্ট, শুধু আমাদের এটা বোঝানোর জন্য যে তাদের পণ্যটাই সরা। কোলগেট, পেপসোডেন্ট বা পতঞ্জলির কথা ভাবুন, সবাই তো টুথপেস্ট বিক্রি করে, কিন্তু বিজ্ঞাপন, প্যাকেজিং আর ব্র্যান্ডিং দিয়েই ওরা একে অপরের থেকে আলাদা হয়ে ওঠে আর আমাদের মনে নিজেদের জন্য একটা জায়গা করে নেয়। এবার আসা যাক অলিগোপলির কথায়। নামটা শুনেই কেমন একটা ওজনদার ব্যাপার মনে হচ্ছে না? ঠিক তাই। এটা হলো বড় বড় দৈত্যদের লড়াইয়ের ময়দান, যেখানে মার্কেটে খেলোয়াড় মাত্র কয়েকজন, কিন্তু প্রত্যেকেই বিরাট শক্তিশালী। এখানে প্রত্যেকটা কোম্পানি যেন দাবার বোর্ডে বসে আছে, একে অপরের চালের দিকে তীক্ষ্ণ নজর রাখছে।
একজন যদি দাম কমায় বা কোনো নতুন অফার নিয়ে আসে, বাকিরাও সঙ্গে সঙ্গে নিজেদের স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য হয়, কারণ একজনের সিদ্ধান্ত সরাসরি অন্যদের ব্যবসায় প্রভাব ফেলে। এখানে একে অপরের উপর নির্ভরশীলতা মারাত্মক। আমাদের দেশে টেলিকম বাজার হলো এর একটা সেরা উদাহরণ। ভাবুন তো, জিও যখন প্রায় বিনে পয়সায় ডেটা নিয়ে বাজারে এলো, তখন কি হলো? এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সবার মাথায় হাত। ওরাও বাধ্য হলো নিজেদের প্ল্যানের দাম কমাতে। ঠিক একইভাবে গাড়ি বা সফট ড্রিঙ্কসের বাজার, যেমন কোকা-কোলা আর পেপসি, এগুলো অলিগোপলির দারুণ উদাহরণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা গল্পটা বিক্রেতার দিক থেকে দেখলাম, কিন্তু যদি পুরো ছবিটা উল্টে দিই, মানে বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা মাত্র একজন, তখন কি হবে? এই বিরল কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতিটাকেই বলে মনোপোসনি। এই পরিস্থিতিতে ক্ষমতার পুরো ভারসাম্যটাই উল্টে যায়। এখানে বিক্রেতার বদলে একজন ক্রেতাই দাম নিয়ন্ত্রণ করে। কারণটা খুব সোজা, বিক্রেতাদের কাছে ওই একজন ক্রেতাকে জিনিসটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ফলে ক্রেতা যা দাম বলবে সেটাই মেনে নিতে হয়। এর একটা একেবারে স্পষ্ট উদাহরণ হল ভারত সরকার। যখন বিভিন্ন কোম্পানি থেকে ফাইটার জেট বা বিশেষ ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা হয়, তখন ক্রেতাকে শুধুমাত্র ভারত সরকার। এখানে সরকারই ঠিক করে সে কত দামে জিনিসটা কিনবে। একইভাবে মারুতি যখন কোনো নির্দিষ্ট গাড়ির পার্টসের একমাত্র ক্রেতা হয়, সেটাও মনোপসনির একটা উদাহরণ। তাহলে এত সব আলোচনার মানে কি দাঁড়ালো? পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, ব্র্যান্ডের লড়াই, এগুলোর সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনের সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এবার সবটা একসাথে জুড়ে দেখা যাক কেন এই বিষয়গুলো জানাটা আমাদের জন্য এত জরুরি। আসল কথাটা হলো, বাজারের গঠনই ঠিক করে দেয় একজন ক্রেতার হাতে কতটা ক্ষমতা থাকবে। এই যে দেখুন, যেখানে প্রতিযোগিতা যত বেশি, মানে পারফেক্ট কম্পিটিশন, সেখানে আমাদের অর্থাৎ ক্রেতার ক্ষমতাও তত বেশি। আর যেখানে প্রতিযোগিতা কম, যেমন মনোপলিতে, আমাদের পছন্দ করার ক্ষমতা আর দামের ওপর প্রভাব দুটোই একদম কমে যায়। তো পরের বার কিছু কেনার আগে যখন দেখবেন 10টা ব্র্যান্ড আপনার মনোযোগ কাড়ার চেষ্টা করছে, বা ট্রেনের টিকিট কাটার সময় একটাই অপশন পাচ্ছেন, তখন কিন্তু আপনি এর পেছনের কারণটা জানবেন। এই কাঠামোগুলো বোঝা আমাদের সেই শক্তিগুলোকে চিনতে সাহায্য করে, যা প্রতিদিন আমাদের দেওয়া দাম, আমরা যে কোয়ালিটির জিনিস পাই এবং আমাদের কাছে থাকা অপশনগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার একটা ছোট্ট কাজ, এই ধারণাগুলো মাথায় রেখে একবার ভাবুন তো, শেষ যে কয়েকটা জিনিস কিনেছেন সেগুলোর পেছনে কোন বাজারের শক্তি কাজ করছিল? আপনার মোবাইল প্ল্যান, সকালের কফি বা নতুন কেনা জুতোটা? একটু ভাবুন, দেখবেন কেনাকাটার পুরো দুনিয়াটাই অন্যরকম লাগবে।